তেমন একটি ঘটনা পড়তে চাই। মঞ্জুর চৌধুরী আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন, তার সেই ঘটনাটি আমরা পড়ে শোনাচ্ছি। লিখছেন মঞ্জুর চৌধুরী, আমাদের বাসায় এক মহিলা পীর ভাড়া থাকতেন। আমরা জানতাম না যে মহিলা জিন সাধনা করতেন। আমরা প্রথমে দেখতাম মহিলার বাসায় প্রচুর মানুষ লাইন দিয়ে দেখা করতে আসতো। ডাক্তারের চেম্বারের বাইরে রোগীর ভিড়ের মতো অবস্থা। আমরা প্রথমে ভেবেছিলাম মহিলা বোধহয় কবিরাজি বা হোমিওপ্যাথি জাতীয় কিছু করে থাকেন হয়তো। পরে আমরা জানতে পারি মহিলা একজন পীর, তিনি জিন সাধনা করে মানুষের সমস্যার সমাধান করে থাকেন। আমরা 3 ভাই বোন এতে দারুণ রোমাঞ্চিত হই। আমাদের বাসার নিচের তলায় জিন এসে মানুষের সমস্যা সমাধান করে দিয়ে যাচ্ছে, দারুণ। মহিলা বলতেন আমাদের বাসায় ভাড়া নেওয়ার কথা নাকি তাকে তার জিনেরাই বলেছিল। জিন সমাজে আমাদের বাসার চর্চা হয় ভেবেই আমাদের শিশু রক্ত নেচে উঠত। মহিলার মতো জিন সাধনা করে যেতে লাগলেন। আমরা মাস শেষে সময় মতো ভাড়া পেতে লাগলাম। বাবা তাকে নাম দিয়েছিলেন পিরানি। মহিলা পীর বলেই পিরানি নাম, এবং পরে দেখা গেল সে পিরানি নামেই পরিচিত হলো। আমরাও তাকে ডাকতাম পিরানি খালা। সবই ভালো মতো চলছিল, শুধু এক সময় উপলব্ধি করলাম পিরানির বাড়িতে অতিথির সংখ্যা বড় বেশি। পিরানির নিজের 3 ছেলে, তার স্বামী, তার দেবর এক বাড়িতে থাকার কথা আমরা দেখলাম। এছাড়াও ওদের সাথে যুক্ত হলো তাদের ভাগ্নি পরিবার। তার বোনের পক্ষ থেকে 3 বোনঝি এবং 2 বোনপো। এত মানুষের থাকা খাওয়া গোসল বাবদ আমাদের প্রচুর পানি খরচ হতে লাগলো। আগে 1 ট্যাঙ্কি পানিতে আমাদের 3 ফ্ল্যাটের সব মানুষের দৈনিক চাহিদা পূরণ হয়ে যেত। ওরা আসার পর দৈনিক 3 বার ট্যাঙ্কি ভরার পরও পানির টান পড়তো। বাবা অনেক নোটিশ পাঠানোর পরও তারা অতিথি সেবা চালিয়ে যেতে লাগলেন। শেষমেশ আমরা বাধ্য হলাম তাদের বিদায় হবার নোটিশ দিতে। পিরানি চলে যাবার পরে নতুন ভাড়াটে আসলো বাসায়। স্বামী, স্ত্রী এবং ছোট 2 মেয়ের ফুটফুটে সংসার। আমরাও খুশি, পানির খরচ কমে গেছে অনেক। 1 ট্যাঙ্কিতেই চলে যাচ্ছে যায় 3 ফ্ল্যাটের সবার। মহিলার স্বামী অনেক রাত পর্যন্ত কাজ করে বাসায় ফেরেন। এই সময়টুকু মহিলা তার 2 শিশুকন্যা সহ বাসায় থাকেন। এক রাতে মহিলা 2 মেয়ে সহ টিভি দেখছিলেন। এমন সময় তার স্বামী দরজায় টোকা দিয়ে বললেন, ফাতেমার মা, দরজা খোলো। তিনি অবাক হলেন, তার স্বামী তো এত তাড়াতাড়ি ফেরার কথা না। একই সাথে তিনি অনেক খুশিও হলেন। তিনি দরজা খুলে বাইরে কাউকে না দেখে বেশ অবাকও হলেন। তিনি আরেকটু এগিয়ে গিয়ে আশেপাশে চোখ বুলিয়ে কাউকেই দেখতে পেলেন না, অথচ তিনি তো স্পষ্টই শুনেছিলেন তার স্বামীর ডাক। তিনি এইবার নিজেই তার স্বামীকে ডাকলেন, কিন্তু কেউ কোনো জবাব দিল না। এইবার তিনি ভয় পেলেন, ছুটে এসে দরজা লাগিয়ে 2 মেয়েকে জড়িয়ে ধরলেন। এবং ঠিক তখনই আবারও দরজায় টোকা এবং একই কণ্ঠস্বর, ফাতেমার মা, দরজা খোলো। এখন তিনি আগের মতো দরজা খুললেন না, কিন্তু এবার জানালাতেও টোকা পড়তে শুরু করলো। সেই সাথে একই ডাক, একই কণ্ঠস্বর, একই সময় দরজা এবং জানালা থেকে একই স্বর আসছে। ছাদেও ধূপধাপ আওয়াজ হচ্ছে, যেন একদল লোক একসাথে ছাদে ঝাঁপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। ফাতেমার মা জোরে জোরে সূরা পড়তে শুরু করলেন। মেয়েরা ভয়ে কাঁপতে লাগলো। দরজায় তখনও ধূপধাপ আওয়াজ এবং একসাথে একই ডাক, ফাতেমার মা, দরজা খোলো, ফাতেমার মা, দরজা খোলো। মহিলা অনেকক্ষণ দরজা খুললেন না। একসময় লক্ষ্য করলেন যে এখন আর দরজায় বা ছাদে আওয়াজ হচ্ছে না, তবে দরজায় সমানে ধাক্কা পড়ছে। তিনি ভয়ে ভয়ে নিজেকে সামলে ধীরে ধীরে দরজা খুললেন। এখন দরজার বাইরে তার স্বামী। স্বামী বিরক্ত গলায় জিজ্ঞেস করলেন, দরজা খুলতে এতক্ষণ লাগে, কি করছিলে তোমরা? মহিলা স্বামীকে জড়িয়ে কেঁদে ফেললেন। মেয়েরাও বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভদ্রলোক কিছুই বুঝতে পারলেন না, অবাক হলেন। মহিলা ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে পুরো ঘটনা খুলে বললেন। স্বামী খুব গভীর মনোযোগ দিয়ে পুরো ঘটনা শুনলেন এবং সকালে আমার মাকে জানালেন। মা পিরানিকে খবর দিলেন। মা জানেন এটা কেন হয়েছে, কারণ পিরানি যখন প্রথম আমাদের বাসায় এসেছিল তখন এলাকার কিছু মাস্তান এসেছিল তাদের কাছে চাঁদা চাইতে। তিনি মাস্তানদের সাথে কোনো রকমের তর্কে যাননি, খারাপ ব্যবহারও করেননি। পরের দিন আমরা দেখলাম সকালে সব কয়টা ষণ্ডা এসে তার পা ধরে মাফ চাচ্ছে। তারা নাকি সারা রাত ঘুমোতে পারেনি। তাদের বাড়িতে নাকি সারা রাত ধরে জিনেরা উপদ্রব করেছে। থালা বাসন, ঘরের আসবাবপত্র সব নিজেই মাটিতে আছড়ে পড়ে ভেঙেছে। পিরানিরা যেতে চায়নি, আমরাই নোটিশ দিয়ে তাদের তাড়িয়েছি। পিরানি এসে মার কাছে ক্ষমা চান।
তিনি বলেন তিনি জানতেন না যে জিনেরা এসে এই কাজটা করেছে, এটা ওরা নিজে থেকেই করেছে। তবে ওরা কারো ক্ষতি করতো না, শুধু ভয় দেখানোতেই তারা নিজেদের সীমাবদ্ধ রাখতো। পিরানি জড়িত আরো কিছু ঘটনা আছে আমার কাছে, এবং সেটা তিনি পরে শোনাতে চেয়েছেন। যাই হোক, এই ঘটনাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লাগলো। সো কেমন লাগলো সেটা জানি আমাকে SMS করুন। আর SMS করার নিয়ম তো জানেন। আমি চলে যাচ্ছি আমাদের প্রথম গেস্টের কাছে, এবং আপনার নামটা একটু বলবেন প্লিজ। জি, সালামালাইকুম। আমার নাম ফুয়াদ, ওকে ফুয়াদ, আপনি কোথা থেকে এসেছেন? রামপুরা থেকে। রামপুরা থেকে এসেছেন। আপনার যে ঘটনাগুলো শোনাবেন সেই ঘটনাগুলো তো এইখানে ঘটেনি, মানে বাংলাদেশে ঘটেনি, না, দেশের বাইরে ঘটেছে। কোথায় ঘটেছিল ঘটনাগুলো? ইংল্যান্ডে ঘটেছিল যখন। ইংল্যান্ডের জায়গাটার নাম বলেন। ইস্ট হ্যাম। স্ট্যাম, ওকে ফাইন। তাহলে আমরা প্রথম কোন ঘটনাটা শুনছি? তখন আমি যেটা মানে ড্রাইভিং এ ছিলাম আর কি। আচ্ছা ওকে ফাইন, শুনি তাহলে। আপনার আমি তখন আপনার করতাম, আপনার ট্যাক্সি ক্যাব চালাতাম। আচ্ছা। তো দেখা গেল যে স্টাডির ফাঁকে ফাঁকে আপনার ট্যাক্সি ক্যাব রাত্রেবেলা করি, নাইট শিফটে। মনে হলেই ভয় লাগে। ওকে। সত্যি বলতে গেলে যে মনে হলেই ভয় লাগে। ব্যাপারটা ছিল এরকম যে রাতেবেলা 2টার সময় কাস্টমার নিয়েছি। আর এটা অনেক আগে থেকে জানি আমি যে ইংল্যান্ডটা অনেকটা ভূতের নগরী। তারপরেও কি করব, করতে হয়। এখন কাস্টমার আছে গাড়িতে, মোটামুটি অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা তাকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, এই জায়গায় গিয়েছি, ওই জায়গায় গিয়েছি। অ্যাট দ্য এন্ড অফ টাইম শেষে এসে সে এক জায়গায় নেমেছে, স্বাভাবিক নামাটাই স্বাভাবিক। তো উনি আমাকে ওনার দিয়েছে 60 পাউন্ডের মতন মোটামুটি বিল এসছে। উনি আমাকে 100 পাউন্ড দিয়ে উনি আমাকে বললো যে কি বলে, কিপ দ্য চেঞ্জ। আচ্ছা। তা আমি চিন্তা করলাম যে বাহ, 40 পাউন্ড টিপস দিয়েছে। তা আমি চেক করতে নিয়েছি, টাকাটা চেক করতে নিয়ে দেখি যে আশেপাশে কেউ নেই। ভাবলাম যে চলে গিয়েছে। উনি আমার ডান সাইডে ছিল, আমি চোখটা বাম সাইডে দিলাম। বাম সাইডে দিতে দেখি যে এটা একটা গ্রাভিয়ার, খ্রিস্টান কবরস্থান যেটাকে বলে আর কি। আচ্ছা। জাস্ট কবরস্থানের সামনে আমার গাড়িটা রাখা। আমি ফার্স্টে খেয়াল করিনি, যখন দেখলাম তখন দেখি যে আশেপাশে তো কেউ নেই, ইভেন একটা ঘরও নেই, আচ্ছা। একটা বাসাও নেই। জাস্ট আমি কবরস্থানের সামনে। এই যে এখনো ভয় লাগতেছে, অনেস্টলি স্পিকিং, যে এটা মনে যখনই হয় তখনই মনে হয় যে সামথিং রং, নিজের চোখে দেখা। এটা এটা অবিশ্বাস্য এবং এটা ভোলার মতো না। আচ্ছা, তাহলে আমরা আরেকটু বড় একটা ঘটনায় যাই। বড় সেকেন্ড যে ঘটনাটা, সেই ঘটনাটা শুনে ফেলি আমরা। সেটা আমার বাসায় ঘটা আর কি। আচ্ছা। আমরা স্টুডেন্ট ছিলাম তখন, আমি যখন পড়ালেখা করতাম। আচ্ছা। তো আপনার আমার বাসায় আমরা, আপনাকে একটা কথা বলে রাখি, বাংলাদেশে দেখা যায় যে প্রত্যেকটা বাসায় কাজের লোক থাকে, দেশের বাইরে কিন্তু কাজের লোক থাকে না, নিজের রান্না নিজে করতে হয়। আমরা 7 জন ছিলাম। আমাদের ডেইলি ক্যাজুয়াল ছিল এরকম যে আজকে আমি রান্না করব, কালকে আমার ফ্রেন্ড, এরকম ভাবে 7 জনের আমাদের রান্না ছিল। তা আমরা রাতের বেলা রান্না করতাম। আচ্ছা। এভরি নাইট আমরা রান্না করতাম, এমন ভাবে রান্না করতাম যে সকালবেলা উঠে যেন একটু মানে ব্রেকফাস্টে অল্প কিছু খেয়ে চলে যাওয়া যায় আর কি। সকালবেলা কেউ রান্না করতে চায় না, এবং সকালে তো হতো অন্য একটা সময়, মানে খুবই উদ্ভট একটা সময়ে সকাল হয় ওখানে, তাই না? জি, লাইক 3টার সময়, আর্লি মর্নিং। সন্ধ্যা হয় এরকম রাত 10টার সময়, যখন আপনার সামার টাইম। আচ্ছা। এখন সকালে আমরা কেউ রান্না করব না, যার জন্য রাতের বেলা আমরা 7 জনের খাবার 9 জনের খাবার হিসাব করে রান্না করি। হাতে চলে আসছে। এখন দেখা যায় কি, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি যে আমাদের কিচেনে একটু খাবার কিছুই নেই, ইভেন টোটালি আপনার পরিষ্কার। আচ্ছা। মনে হচ্ছে যে কেউ খেয়েছে, খেয়ে পরিষ্কার করে ধুয়ে মাজে তারপর চলে গিয়েছে, এরকম একটা অবস্থা আর কি। ওকে। একদিন গেল, 2 দিন গেল, আর প্রতিদিন এরকম ভালো লাগে না। তো তারপর আমরা চিন্তা করলাম যে খুঁজে বের করবো আসল কাহিনী কি। আচ্ছা। যে বাকি 2 জনের খাবার যে কোনো একজন মানুষই খায়, সে নিশ্চয়ই মানে খুবই পেটুক টাইপের অথবা সামথিং। এবং নিজেদের মধ্যেই কেউ হয়তো নিশ্চয়ই এটা করে, না হলে তো বাইরের কোনো মানুষের তো করার কোনো কথা নাই। না না না। তো তারপরে আপনার চিন্তা করলাম যে এবার একটু বেশি রান্না করব। আমি পার্সোনালি একটু রাগ করে বললাম কি যে আজকে রান্না করলাম 10 জনের সেম জিনিস, এর পরের দিন দেখি যে না, খাওয়ার নেই। এর পরের দিন করলাম 12 জনের, অ্যাজ ইট ইজ। বিরক্ত হয়ে গেলাম।
তো আমার বাকি যে দুই বন্ধু তারা আমরা একই সাথে দেশে ছিলাম, দেশে থেকে পরিচয়। আমরা চিন্তা করলাম যে আজকে কিচেনে বসবো, ব্যাপারটা কি দেখবো, কে এই কাজটা করে দেখবো। সে নিশ্চয়ই খাবার ফেলে দেয় আর আমাদের সাথে ফাজলামো করে। আচ্ছা, কিচেনে বসে আছি, আর আমি তো আগে বলেছি, আপনিও আমাদের লিসেনারকে বললেন যে 3টার সময় আমাদের এখানে মানে সকাল হয়ে যেত। তো আমার মানে সময়টা এখনো স্পষ্ট মনে আছে যে 2:45টার দিকে। আর সারাদিন ক্লাস করেছি, কাজ করেছি, তো একটু টায়ার্ড লাগছে, মোটামুটি আবার আর্লি মর্নিং হয়ে গেছে, এখন ঘুমো চোখে। তো চোখটা খালি একটু লেগেছে, এক পলক, জাস্ট এক পলক লেগেছে। আমি শুনলাম একটা শব্দ, যে টুং করে একটা শব্দ হলো, তার সব পুরা গায়েব। সামনে যা ছিল, মানে কিচেনে যা ছিল সব গায়েব। বাট একটা দিন চোখের সামনে কি হয়েছে এটা? না, চোখের সামনে হয়নি, চোখটা জাস্ট এক পলক লেগেছে, আমি শব্দ শুনেছি। আচ্ছা, একটা জিনিস বলে রাখি যে ফ্রিজে যা ছিল সব কিন্তু অ্যাজ ইট ইজ, ফ্রিজে কোনো কিছু নেই, যা রান্না হয়েছিল তা সব নেই। আচ্ছা, আমার দুই ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি হলো, মামা দেখো তো কি হলো, কি হলো। তারা বলছে যে বুঝলাম না তো, আমাদের তো ঘুম ঘুম লাগে আসছে চোখে, ব্যাপারটা কি হলো। তো এখন কি আর করবো, এটা মানে যেটা আপনার এই ভূত এফএমে সবাই বলে যে অলৌকিক করে একটা ব্যাপার, কিছু একটা। তো এইটাকে মানে ব্যাপারটাকে ইগনোর করা যায় না, চোখের সামনে। ওয়েট করলাম, সকাল হলো, আমরা ওই ইয়াতে গেলাম, ইস্ট লন্ডন মসজিদ আছে একটা অনেক বড় মসজিদ, হুজুরের কাছে গেলাম। হুজুর বললো যে দেখো তোমরা আসছো টেম্পোরারি স্টুডেন্ট ভিসায়, তোমরা পড়াশোনা করবা, তোমরা তার লন্ডনই না, ব্রিটিশ না, তারপর দেশে চলে যাবা, এগুলি নিয়ে ঘাটাঘাটি করো না। অনেকে ঘাটাঘাটি করতে গিয়ে অনেকের অনেক প্রবলেম হয়েছে, সো ইগনোর করো। তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ইগনোর করলাম। আর এছাড়াও আরো 2 মাস পরে, মোটামুটি 10 উইকস পরে আরেকটা বড় একটা ঘটনা ওই বাসায় ঘটে যায়। সেই ঘটনাটা আমরা পরে শুনবো, বাট এখানে ঘটনা তো এখানেই শেষ, এবং আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে ফিরে আসবো। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পরবর্তী গেস্ট, তার কাছে ঘটনা শুনবো। আপনার নামটা একটু বলবেন প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি ভিক্টর গমেজ ফ্রম ক্রামগেট, নর্দার্নে বিবেক পড়তেছি। ওকে, আপনার যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো কোথায় ঘটেছে? এটা ঘটেছে ভাইয়া এয়ারপোর্ট রোডে, ওকে, MES বাস স্ট্যান্ডের সামনে। আচ্ছা, এয়ারপোর্ট রোডে তো আমরা অনেক ফেমাস বিভিন্ন ঘটনা ঘটার জন্য, তো আপনার সাথে কি ঘটেছিল সেটা আগে শুনি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 2007 অক্টোবর মাস। তো আমার একটা নাচের প্রোগ্রাম থাকে কোনো একটা জায়গায়, নাম বলি। তো আপনি একটা কোরিওগ্রাফার, রাইট? আমি একটা ডান্স কোরিওগ্রাফার, তো ডান্স পারফর্মও করি। তো সেদিন ডান্স পারফর্ম করতে করতে অনেক রাত হয়ে গেছিল, তো আমাকে গাড়িতে করে নিয়ে আসার জন্য ইয়া ছিল, মানে কোন একটা অনুষ্ঠান শেষে আপনাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছিল। তো আমি আসতেছিলাম, তো আমি যেহেতু বাসা ফ্রন্ট গেট, আমার সাথে কেউ ছিল না, তো আমি আর ড্রাইভার ছিলাম। তো গাড়িতে করে আসার সময় তো আমার ঘুম আসে যায়, তো একটু চলে যাওয়ার পরে তো গাড়িটা তো স্লো হয়ে যায়। তো ড্রাইভার আমাকে একটু জায়গায় বলতেছে যে ভাইয়া দেখেন সামনে এটা কি। তো আমি এমনি গ্লাস পরি, মানে চশমা পরি, দূরে জিনিস ঝাপসা দেখি। তো এমনি ঘুম চোখ দিয়ে দূরে জিনিস দেখতেছি যে 10 থেকে 12 বছর বয়সী একটা মেয়ে, সে রাস্তার এই পাশ থেকে ও পাশে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে। তো আমি একটু দেখে অবাক হয়ে যাই এবং ড্রাইভারকে বলি যে মেয়েটা কি মাথা খারাপ নাকি, ও রাস্তায় এরকম দৌড়াচ্ছে, এটা কি পসিবল নাকি। তো এখন আমরা দুজন মিলে দেখতেছি, কিন্তু কেউ কিছু বলার ভাষা পাচ্ছি না যে কি বলবো আসলে। তো দেন কিছুক্ষণ পরে দেখলাম যে মেয়েটা ডিভাইডার ক্রস করে রাস্তার ওই পাশে চলে যাচ্ছে, আবার একই গতিতে ফিরে আসতেছে। আচ্ছা, তখন আমি মানে একটু ভয় পাই যে সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব ওই ডিভাইডারটা ক্রস করা এত ফ্লুয়েন্টলি, অবশ্যই সম্ভব না। দেন আমরা খুব ভয় পেয়ে যাই এবং মেয়েটার দৌড়াদৌড়ি দেখে খুব মানে ভয় পেয়ে যাই আমরা। তো দেন আমি ড্রাইভারকে বলি যে ভাইয়া আপনি যা সূরা পারেন আপনি বলেন, আর আমি যে প্রার্থনা পারি আমি বলি। এখন ওই সময়টায় রাসেল ভাই আমার কোনো প্রার্থনা মনে আসতেছিল না যে আমি কি বলবো। স্বাভাবিক, সামনে এরকম একটা মানে আপনি বলছেন যেটা রাস্তার এই পাশ থেকে ও পাশে, দ্যাট মিন্স একটা উঁচু ডিভাইডার আছে, বাট সেই ডিভাইডারটাকে অতিক্রম করে একটা বাচ্চা মেয়ে সে এই পাশ থেকে ও পাশে যাচ্ছে, ওই তো একই লেভেলে এবং সে ফ্লুয়েন্টলি ভাসতেছে মনে হচ্ছে। আচ্ছা, মানে
মানে উড়ে উড়ে গেলে যেরকম হয়, কোনো বাধা বিঘ্ন না পেরিয়ে যেমন চলে যায় এক পাশ থেকে আরেক পাশে, ওরকম ভাবে যাচ্ছে। আচ্ছা। এবং মেয়েটা দেখলাম স্মোকি টাইপের, অ্যাশ কালারের ফ্রক ছিল, মনে আছে, আর চুলগুলা ছাড়া ছিল। আচ্ছা। আর খুব মানে বিদঘুটে টাইপের একটা চেহারা আর কি। আচ্ছা। তো দেন ওই প্রার্থনা করার পরে এখন ওই ড্রাইভার ভাইও সুরা টুরা পড়লো, পরে আমাকে ফুটও দিল, নিজের গায়েও দিল। তো সে আবার আমাকে বললো যে ভাই ভয় পেন না, আমাদের গাড়িতে সূরা লেখা আছে, তো কোনো কিছু আমাদের টাচ করতে পারবে না। তো আমরা এরকম চোখ বন্ধ করে বসেছিলাম প্রায় 5-6 মিনিট, আল্লাহর নাম স্মরণ করতেছি বা গডের নাম স্মরণ করতেছি আমরা দুজনে মিলে। তো একটু পরে চোখ খুলে দেখি নাই, জিনিসটা রোডে নাই, ওইটা গায়েব হয়ে গেছে। দেন আমি বললাম যে ভাই আমাকে তাহলে নিয়ে চলেন, আমার পরীক্ষা আছে, আমার যেতে হবে বাসায়। তো ড্রাইভার পরে আমাকে বাসায় পৌঁছে দিতে দিতে বললো যে আসলে আমি এতদিন শুনছি এই ঘটনাটা কথা, কিন্তু কখনো দেখি নাই, বাট আজকে দেখলাম। যে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আসলে কি শুনছেন, আমি তো কখনো এরকম এক্সপিরিয়েন্স আমার হয় নাই, সো কি শুনছেন বলেন আমাকে। তো ড্রাইভারটা বললো যে আজ থেকে প্রায় মানে ওই সময়টা থেকে 2007 থেকে প্রায় 8 থেকে 9 বছর আগে ওই মেয়েটা বলা হয় যে রাস্তায় গাড়ি চাপা খেয়ে মারা গেছে। তো মারা যাওয়ার পরে তার দাফন কাফন নাকি সেরকম ভাবে করা হয় না। আচ্ছা। তো এই জন্য নাকি তার অতৃপ্ত আত্মাটা সবসময় ওই রোডে দেখা যায়, এবং অনেক অ্যাক্সিডেন্টও হয় ওই মেয়েটাকে দেখার পরে, বা মেয়েটাকে বাঁচানোর জন্য সবাই মনে করে মেয়েটা মানুষ। হ্যাঁ, আচ্ছা। মানে ওকে বাঁচানোর জন্য ওকে বাঁচাতে গিয়ে নিজের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আচ্ছা, ওকে। সো এই ছিল কাহিনী, এবং আপনার এই কাহিনীটা উত্তরায় খুব কাছাকাছি, বনানী থেকে এয়ারপোর্টের মাঝামাঝি কোনো এক জায়গায় ঘটনাটা ঘটেছিল, রাইট? ওকে, ওকে। সো যারা এই রাস্তায় গাড়ি চালাচ্ছেন তারা সাবধানে চালাবেন। আর এই ঘটনাটা তো আসলে আমরা এরকম এয়ারপোর্ট রোড নিয়ে আমি নিজেও আমার ফ্রেন্ডের কাছেও শুনেছি, তার কাছেও এরকম ঘটনা ঘটেছে। এখানে অনেকে এসেছেন, তারা ওই রাস্তাটা সম্পর্কে অনেক কিছু বলেছেন। এবং আমি যে কয়দিন উত্তরায় গিয়েছি, আমি খুব বেশি যাই না এবং খুব ঘন ঘন যাওয়া হয় না, বাট যে কয়দিন গিয়েছি এটা আমার সামনেই পড়েছে কিনা আমি জানি না। আমি দেখেছি যে বিভিন্ন জায়গায়, মানে উত্তরার ওই মোটামুটি ওই জায়গাটার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখেছি যে গাড়ির কাঁচ পড়ে আছে। তো এটা 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 খুব একটা আজব ব্যাপার যে এরকম কেন হবে। বাট অনেকেই বলেন, অনেকে আমি এই 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 ঘটনাটা যে উনি যেমন বললেন যে একজন পিচ্চি মেয়ে দেখেছেন, অনেকে বলেন যে কোন একজন বৃদ্ধ মহিলাকে দেখেছেন, এরকম নানান রকমের নানান কিছু ওই রাস্তায় দেখা যায় বলে আমি শুনেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের যে প্রথম যে ঘটনা শেয়ার করেছিলেন সেই গেস্ট, এবং তার কাছে আমি চলে যাব এবং তার নেক্সট আরেকটা ঘটনা আছে যেটা খুব ভয়ঙ্কর, একটু কাছে এগিয়ে আসতে হবে মাইক্রোফোনের কাছাকাছি। আপনার নেক্সট ঘটনাটা আপনি বলেন। আসসালামু আলাইকুম সবাইকে আবারও। সেই ঘটনা, সেই বাসায় আমার মানে ওই বাসাটাই ছিল একটা হন্টেড। আপনি যে জায়গার ঘটনা বলছিলেন সেটা দেশের বাইরে, লন্ডন তো না, ইংল্যান্ডের কোন একটা শহরে? আচ্ছা, তখন লন্ডনে ছিল। আচ্ছা, লন্ডনের শেষ প্রান্তে আর কি। আচ্ছা। তো এইটা ছিল আর কি আমার এক ফ্রেন্ডকে নিয়ে। আচ্ছা। একবার মানে একটা পার্টিতে গিয়েছিলাম, ক্যাজুয়াল একটা পার্টিতে, আমরা মানে 7 জন একসাথে গিয়েছি, লাইক উইকেন্ড আমরা এনজয় করব। তো ওই পার্টিতে গিয়ে লাইক কথা কাটাকাটি হচ্ছিল। এখন এক পর্যায়ে একজনের সাথে একজন একটু ঝগড়া লেগে যায়। একটা কথা বলে রাখি এখানে, যে দেশের বাইরে মানে যখন বাবা মার থেকে অনেক দূরে থাকে একটা ছেলে, যখন অনেক দূরে থাকে, ফ্রেন্ডরা তো স্ল্যাং ইউজ করে একসাথে বসলে। বাবা মা নিয়ে স্ল্যাং স্পেশালি ইংল্যান্ডে কেউ মানে এটা সহ্য করে না আর কি। তো সেখানে মানে স্ল্যাং ইউজ করেছিল। আমার ফ্রেন্ড বলেছে যে তুমি স্ল্যাং ইউজ করো না, আমার এটা ভালো লাগে না। তারপরেও একটু রাগানোর জন্য আরো 2-4টা স্ল্যাং ইউজ করেছে। এট দ্য এন্ড অফ টাইম মানে ঝগড়া মানে হাতাহাতিতে চলে যাচ্ছিল। বড় ভাইরা ছিল, সে পার্টিতে ছিল, বড় ভাইদের মানে সলভ করে দিয়েছে। এখন সকাল হয়েছে, সকালবেলা আমাদের কারোই মানে কোনো কাজ ছিল না, অথবা কোনো ক্লাসও ছিল না, টোটালি উইকেন্ড। এখন আমরা মানে 5 জন একসাথে বাসা থেকে বের হয়ে গিয়েছি। তো বাসায় শুধুমাত্র সেই জন ছিল যে মানে স্ল্যাং খেয়েছিল আর কি। আচ্ছা, মানে যে ভিকটিম। তো সে ছাড়া বাসায় কেউ ছিল না। এছাড়া আমরা বাসার যারা মেম্বার ছিলাম আমরা সবাই বাইরে ছিলাম। আমার সাথেই আমার ওই ফ্রেন্ড ছিল, তারপরে আরো 2 জন ছিল, আমরা সব মিলে 5 জন সারাদিন বাইরে ছিলাম। আচ্ছা। বিকেল বেলা বাসায় আসি।
যখন বাসায় আসি তখন দেখি যে বাসার কোনো কিছুই গোছানো না, আচ্ছা সবকিছুই অগোছানো। লাইক কম্পিউটার, আপনার মনিটর উল্টো হয়ে পড়ে আছে, ল্যাপটপ উল্টো হয়ে পড়ে আছে, আপনার কি বলে ডাইনিং টেবিল সেটা উল্টানো, কোনো কিছু ভাঙা না, জাস্ট মনে হচ্ছে যে 2-3 ঘন্টা মনে হয় ধস্তাধস্তি বা ধস্তাধস্তি সামথিং কিছু একটা হয়েছে, কোনো কিছুই গোছানো না, কাগজ উল্টানো, সবকিছু উল্টানো, ইভেন বেডশিট বেডে নেই, বালিশ সেটাও সেখানে নেই, বিছানায় নেই, মাটিতে পড়া, ফ্লোরে পড়া। তো সব ঘর খালি, শুধুমাত্র আমার ওই ফ্রেন্ড রাতের বেলা যে ভিকটিম ছিল, আই মিন যে এক্সাইটেড হয়ে গেছিল, তো সে তার ঘরে গিয়ে দেখি যে তার ঘরে সে বসা, ব্লিডিং হচ্ছে, মানে তাকে কেউ হিট করেছে। গিয়ে জিজ্ঞেস করলাম, মামা কি হয়েছে, মামা কি হয়েছে, তোমার কি হয়েছে, সমস্যা কি? তো সে কিছুই বলছে না, মানে সে অবাক, শুধু একটা কথা বলছে যে মামা জানো জনি না দুপুরবেলা আসছে, আইসা আমারে বলতেছে তুই না আমার মারে গালি দিবি, আমার বাবারে গালি দিবি, এবার দে। মানে যে খুব ভয়ানক একটা চেহারা, চোখগুলি বড় বড়, চোখ লাল, এমন একটা অবস্থা। তা আমি তাকে বললাম যে মামা এটা তো রাতের বেলায় শেষ হয়ে গেছে, এখন তুমি, আমি সরি, রাতের বেলা তো তোমার কাছে সরি বলছি, আমাদের বড় ভাই ছিল জিতু ভাই, তো এছাড়া আরো অনেক বড় ভাই ছিল, তো বড় ভাইরা তো সবাই মিটিয়ে দিয়েছে, মামা থাক বাদ দাও। তো সে বলছে যে না তোমার গালি দিতে হবে, নাহলে আমি তোমার হিট করবো, আমি তোমার মারবো। তো বলতেছে দেখ বাদ দে বাদ দে, বলতে বলতে শুধু একটা চর মেরেছে তাকে। আচ্ছা এই চরেই তার মানে গালের এক সাইড, লাইক খুঁট দিয়ে যদি মানে কাউকে হিট করা হয়, ছিঁড়ে দেওয়া হয়। ছিঁড়ে দেওয়া হয়, তখন যেই অবস্থা হয় ঠিক সেইভাবে তার পুরো গালটা ছিঁড়ে গেছে আর কি, প্লাস ব্লিডিং হচ্ছে। ব্লিডিংটা আমার হাতেও লেগেছে, আমি যখন তাকে চেক করতে গিয়েছি যে আসলে কি অবস্থা, তার বিছানায় ছিল, তার বালিশে ছিল, ইভেন তার আপনার টি শার্ট, তার জার্সির কোনো জায়গা বাদ ছিল না আর কি, মোটামুটি একটা অংশ পুরো ব্লিডিং। আর এখন মানে আমি একটু পার্সোনালি ভয় পেয়ে গেছি যে সে তো আমার সাথে, প্লাস আমার সাথে আরো 2 জন ছিল। আমি আমার ওই 2 বন্ধুকে জিজ্ঞেস করতেছি এটা কিভাবে সম্ভব, দেখো তো। সে বলতেছে তারে মারা হয়েছে, বাট যে মারছে সে তো আমার সাথে, সারাদিন আমার সাথে। তা বলতেছে যে এখন এগুলি চিন্তা করো না, এখন ওরে ঠিক করো, বিকজ ও তো আমাদের ফ্রেন্ড, সবাই ফ্রেন্ড, তো সে তো তার এখান থেকে ব্লিডিং যেতে হচ্ছে, অ্যাম্বুলেন্স কল করতে হবে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি পুলিশ ফোন করছো, বিকজ পুলিশ ফোন করলে, পুলিশ যদি কল করে, পুলিশ যদি আসে, তাহলে এটা একটা প্রবলেম হয়ে যাবে, আমাদের যেহেতু ঘরের ব্যাপার আমরা ঘরেই সলভ করব। তো সে বলছে আমি পুলিশ কি কল করবো, অ্যাম্বুলেন্স কি কল করবো, তুমি দেখো ঘরের কি অবস্থা। সে যখন আসছে যাওয়ার সময় সে ঘরে এরকম নোংরা করে দিয়ে গেছে। আমি তো পুরো অবাক হয়ে বসে আছি যে বাসায় কেউ আসবে তারপরে ইয়া করবো। তো সে বলছে, এই কথা বলার পরে তা আমি চিন্তা করলাম যে অ্যাম্বুলেন্স কল করি। আমি অ্যাম্বুলেন্স কল করলাম। ইংল্যান্ডে আবার একটা প্লাস পয়েন্ট যে উইদিন 2 মিনিটস, মানে নট মোর দেন 2 মিনিটস, আপনার অ্যাম্বুলেন্স, পুলিশ অ্যান্ড ফায়ার ব্রিগেড, আই মিন ট্রিপল লাইনে যখন আপনি কল করবেন 2 মিনিটের মাঝেই সব চলে আসবে। তো অ্যাম্বুলেন্স যখন মানে আবাসিক এরিয়ার গলির মধ্যে ঢুকছে, তো আমি শুনতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স এসেছে। আমি বলছে তুমি বসো, অ্যাম্বুলেন্স আসছে, এই কিছু কটন নাও, তুমি একটু ব্লিডিং হচ্ছে এগুলি একটু ক্লিন করো। তো আমাদের আরেক ফ্রেন্ড স্যামস বাইরে ছিল, স্যামসকে আমি বললাম যে তুমি একটু ভিতরে যাও, সে রুমে তো একা। আমি জাস্ট, রাসেল ভাই বিলিভ মি, আমি জাস্ট রুম থেকে বের হয়েছি, আর ইন দ্য মিন টাইম স্যামস রুমে ঢুকেছে। ঢুকে স্যামস মানে চিৎকার করে উঠছে, ফুয়াদ কই তুমি আসো। আমি বললাম কি ব্যাপার, কি হয়েছে? আমি তো অ্যাম্বুলেন্সে যেতে বলে আইসা দেখো। ঘরের মধ্যে ঢুকলাম, এই যে মানে এইটাও চিন্তা করলে আমার ভয় লাগে। ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে দেখি যে আমার যে ফ্রেন্ড মানে যার ব্লিডিং হচ্ছিল সে অজ্ঞান হয়ে আছে, তার ঘর পরিষ্কার। জাস্ট আমি 4 সেকেন্ড বিফোর আমি দেখেছিলাম যে ঘরে নোংরা, অগোছালো। দেখি যে ঘর ক্লিন, সে মানে অজ্ঞান। ইভেন একটু আগে আপনাকে বলেছিলাম মনে হয় যে আমার হাতে ব্লাড লেগেছিল, আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখি আমার হাতে কোনো ব্লাড নেই, ওর মুখে কোনো ব্লাড নেই, কোথাও কোনো ব্লাড নেই। ইভেন ওই যে ছিঁড়াটা ছিল সেই ছিঁড়াটাও নেই। এই মানে এই জিনিসটা আমার নিজের চোখে দেখা, আপনার নিজের চোখে একদম ইভেন আমার হাতে ইয়া করা। আমি পুরা পরে অ্যাম্বুলেন্স যখন আসলো, অ্যাম্বুলেন্সের সাথে একটা ইমার্জেন্সি ডক্টর আসে,
ডক্টর বলছে লোক কোথায়, কার জন্য আসছে, সে কোথায়। তো বলছে যে এরকম এরকম সামথিং লাইক হ্যালুসিনেশন। ফার্স্টে বলেছিলাম যে লাইক প্যারানরমাল সামথিং লাইক দ্যাট। তো বলছে যে প্যারানরমাল হ্যালুসিনেশন, সো হোয়াট আই ডু, তোমার রোগী কোথায়। তো এখন তাকে যে জবাব দেওয়ার মতন কিছু নেই আমার কাছে, বিকজ আমরা সবাই অবাক। আমরা 4 জন বাসায়, আর সে সহ একজন, সে তো অজ্ঞান হয়ে গেছে। আমরা 4 জন তো পুরো অবাক। এখন যে ডাক্তার, সে আরো ওয়ার্নিং করে গেছে যে নেক্সট টাইম যদি তোমরা এরকম মানে 999 ফোন করে উল্টাপাল্টা কিছু করো, দেন আমি কিন্তু সু করবো বলে ডাক্তার চলে গেছে। জিতু ভাইকে ফোন দিলাম, তারপর শাহিন ভাই আছে আরেক বড় ভাই, ওনাকে ফোন দিলাম। তারপরে আমি যেখানে মানে পার্ট টাইম জব করতাম, আমাদের ম্যানেজার, তাকে ফোন দিলাম যে ভাই এই অবস্থা, 2 মাস আগে থেকে তো এরকম একটা উল্টাপাল্টা হচ্ছেই। এখন তো দেখা যাচ্ছে যে এটা, তখন চিন্তা করেছিলাম যে মালের ওপর দিয়ে যাচ্ছে যার, বাসা ভাড়া খাবার কমে যায়, খাবার কমে যায়, বাসা ভাড়া কম, সেটা একটা ব্যালেন্স করা গেল যে যাক ওই দিক দিয়ে কম, এদিক দিয়ে একটু বেশি, অ্যাজ ইউজুয়াল ব্যালেন্স। বাট এখন তো জানের ওপর দিয়ে যাচ্ছে। ইভেন একটা কথা বলি, আমার ওই ফ্রেন্ড কিন্তু স্টিল অজ্ঞান। তাকে মানে সজাগ করার মানে সাহস আর আমাদের মধ্যে নেই, বিকজ আমরা নিজেরাই খুব মানে ভয়ের মধ্যে আছি। জাস্ট ওয়েট করছি যে জিতু ভাই কখন আসবে, বিকজ উনি আমাদের বড় ভাই ছিল, আমাদের মানে লাইক গার্ডিয়ান টাইপ। আচ্ছা, উনি আমাদের সবকিছুতে উনি থাকে। তো জিতু ভাইকে বললাম যে আপনি, উনি কাজে ছিল, উনি ছুটি নিয়ে চলে আসছে। তো তারপরে জিতু ভাইকে উনি আমাদের বললো যে চলো ওই মসজিদে হুজুরের কাছে। হুজুরের কাছে গেলাম, হুজুর বললো যে আপনারা না 2 মাস আগে আসছেন, 2 মাস আগে আপনাদের বলছি বাসা ছাড়তে, এত দেরি করলেন কেন, এখন বুঝেন। তো তারপরে চিন্তা করলাম যে না, বাসা ছেড়ে দিব। আমাদের ল্যান্ডলর্ড যিনি আছেন ওনাকে ফোন করলাম, উনি বললো যে পাকিস্তানি, উনি খুব ভদ্রলোক, উনি বলেছিল আগে যে এরকম আমার বাসাটা হন্টেড, আর এটা প্রায় 150 থেকে 200 বছর আগের বাসা। ইভেন গভর্নমেন্ট লিস্টেড, যে বাসার কোনো মানে আপডেট করতে পারবা না, যা আছে তাই। কাউন্সিল বলে, গভর্নমেন্টের যে আপনার কাউন্সিল থেকে সেটা লিস্টেড ছিল যে বাসা আপডেট করা যাবে না। তো বাড়িওয়ালাকে ফোন দিলাম, বললাম যে এরকম আমরা বাসা ছেড়ে দিব। আর সন্ধ্যা, আমি আগে বলেছি যে সামার টাইমে ইংল্যান্ডে সন্ধ্যা হয় 10টায়, আর নর্মাল টাইমে সন্ধ্যা হয় লাইক আপনার কি বলে এটা 4টা-5টায়। তো ওই সময় সামার টাইম ছিল, এরকম 9:45টার সময় সন্ধ্যা যখন হয়েছে, তখন আমার ওই ফ্রেন্ডের মানে জ্ঞান ফিরেছে। ইভেন মানে পুরো কাহিনী শোনার পরে জিতু ভয় পাচ্ছিল শুধু একটা কারণে, যে ইংল্যান্ডে হিটার আছে প্রত্যেকটা বাসায়। আপনাকে একটা ইনফরমেশন দেই যে হিটারগুলি লোহার পাইপের হয়, লোহার পাইপ দিয়ে তারপরে লোহার উপর করে, ভিতরে পানি থাকে, তো পানিটা হিট হয়ে এটা পুরো ঘরটাকে ওয়ার্ম করে। এইটা কোনোভাবে কোনো মানুষের পক্ষে সম্ভব না 1 ইঞ্চি নড়ানো। আমি দেখেছিলাম, আমি সহ আমরা বাকি 3 জন দেখেছিলাম যে ঘরের 3টা হিটার মানে একদম মানে এমন ভাবে নড়ানো যে এটা কেউ ভেঙেছে, পাইপ ভাঙেনি, বাট এটা কেউ নড়িয়ে রেখেছে। সেই নট পসিবল। এইটা শোনার পর জিতু ভাই নিজেও ভয় পেয়েছে, বলছে যে থাক, ও যদি আজকে সারা রাতে না উঠে, সকালবেলা আবার অ্যাম্বুলেন্স কল করে ওরে হাসপাতালে নিয়ে যাব, বিকজ কি না কি হয়। তা সে অটোমেটিকলি সে সজাগ হয়ে এমন একটা ভাব যে খুব টায়ার্ড, সারাদিন কাজ করেছে, এক্সট্রা জব করেছে, এখন মানে সে ঘুমিয়েছিল, খুব তাড়াতাড়ি উঠেছে, এমন একটা ভাব, বাট খুব ফ্রেশ মাইন্ডে। এই যে এতক্ষণ যে যা কিছু হয়েছে কিছুই তার মনে নেই। তো তাকে সে জিজ্ঞেস করতেছে, কি ভাই তোরা না বললি যে রাতের বেলা আসবি, এখন দেখি সবাই বাসায়, বাবার কি? তো তারপরে জিজ্ঞেস করলাম তুমি লাস্ট টাইম কখন ফোন করছিলা? বলে আমি তো দুপুরবেলা সবারই ফোন করছি, আমি আজকে বাসায়, তোমরা সবাই বাসায় থাকবা কিনা, রান্না করবো কিনা। তো তার জিজ্ঞেস করলাম যে বাবারটা কি হয়েছে, তুমি ফোন করার পরে কি হয়েছে? ও পরে কি হয়েছে, আমি দুপুরবেলা ঘুমাইছি, ঘুম থেকে স্বাভাবিকভাবে উঠলাম। মানে তার কোনো ধারণা নাই তার মানে কি ঘটনা ঘটেছিল সে সম্পর্কে, আর কোনো কিছু তার ইয়ে নাই। ওকে, বুঝতে পেরেছি। এই ছিল আপনার ঘটনা, রাইট? এবং আপনি একটা কথা বলছিলেন যে আপনি অন্য কারো ঘটনা বিশ্বাস করেন না, বাট আপনার সাথে এরকম ঘটনা ঘটে গেছে, এবং এখনো পর্যন্ত মনে হয় আপনার অন্যের ঘটনা বিশ্বাস করতে কষ্ট হয়, সেটা বলছিলেন আপনি। আসলে রাসেল ভাই, আমার জবটাই হলো অবিশ্বাসের জব। আমি বাইং হাউসে জব করি, তো আমরা মানে যদি কাউকে বিশ্বাস করি তাহলেই ঠকতে হবে। তো মানে অনেস্টলি বাট ভালো লাগে ভূত এফএম। ইভেন রাসেল ভাই, আমি আপনার কাছে 2টা মিনিট সময় নিব, যারা লিসেনার আছে তাদের বলবো একটা SMS করার জন্য আপনাকে,
বিকজ আমি পার্সোনালি যখন আপনার ভূত এফএম শুনি ভয় লাগে, খুব ভয় লাগে। ভয় লাগার জন্যই ভূত এফএম, যার জন্য আমি শুনি। ইভেন আমার মা মানে সবসময় বলে যে তুই কেন শুনিস, এত যখন ভয় পাচ্ছি কেন শুনিস। আর অনেকের শুনি যে এই সিটটাতে বসে অমুককে থ্যাঙ্কস দে, তমুককে থ্যাঙ্কস দে, আর আমি এই সিটে বসে শুধু আপনাকে থ্যাঙ্কস দিই ভাই। ভয় লাগে বিধে আমি এখানে তো এসএমএস করতে বলবো। এটা আমি পার্সোনালি মানে আমার একটা অপিনিয়ন যে আপনার অনুষ্ঠানটাকে 2টার জায়গায় 3টা করা যায় কিনা। না, সেটা এখন সম্ভব না। দেখা যাক আপনার সেটা- guestরা সেটা মানে সম্ভব না। আমরা যারা আছি, আমরা যারা লিসেনার, আমরা সবাই আপনাকে কি এসএমএস করি, এটা সম্ভব কিনা আমাদের তো চাহিদা আছে। আচ্ছা। আমি শুনতে চাই 3টা পর্যন্ত। ওকে থ্যাংক ইউ। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। ইউএসএ ভাইয়া, আমি এশরাত বলছি ইউএসএ থেকে। আমি নেভাডাতে থাকি। আমি যে সিটিতে থাকি এই সিটিটার নাম রিনো। তো আমি আমার কাহিনীতে চলে যাই। কাহিনীটা অ্যাকচুয়ালি লাস্ট মান্থের। তো আমার মা আমার বোনকে একটা গাড়ি কিনে দেয় এন্ড আমরা ডিসাইড করি যে ওই গাড়িটা দিয়ে আমরা ঘুরতে যাবো, এই গাড়ি কিনতে যাবো। দেন আমরা একটা স্যাটারডেতে ঠিক করি যে আম্মু থেকে অফ নেয় আর আমাদের বন্ধ ছিল, তো আমরা ঘুরতে যাই। আমরা সামারসেট বলতে একটা জায়গা আছে, ওখানে ঘুরতে যাই। ওখানে আমাদের ঘোরা আর্লি শেষ হয়ে যায়, এই জন্য আমরা ডিসাইড করি যে ক্যালিফোর্নিয়ার দিকে একটা জায়গা আছে, ক্যালিফোর্নিয়া নেভাডার বর্ডারে ক্যালিফোর্নিয়ার মতো একটা জায়গা আছে, ওখানে লটারি শুরু করে। তো ওইখানে আমরা যাবো। তো ঠিক আছে, আমরা ওখান থেকে সামারসেট থেকে ক্যালিফোর্নিয়ার রাস্তাটা রওনা দিলাম। যাওয়ার সময় রাস্তার পাশে রাইট সাইডে আমি একটা ছোট রাস্তা খেয়াল করি, খুবই সুন্দর দেখতে। আমি আমার বোনকে বলি যে রাস্তাটা দিয়ে মানে গাড়ি দিয়ে ওই রাস্তাটা যেতে। তো আমার বোন শুনলো আমার কথা, গেল ওখানে। তো তারপর আমরা ওখানে মানে গাড়িটা থামানোর পর মানে রাস্তাটা ঢুকতে দেখে মানে মনে হচ্ছিল যে ইটস লিডিং টু সাম সর্ট অফ উডস। বাট খুবই সুন্দর ছিলেন, গাছ টাছ ছিল। আর ওই রাস্তাটা ঢোকার ঠিক লেফট সাইডে একটা মানে বাসার দিকে লিড করতেছিল। বাসাটা খুবই মানে পুরান এন্ড দেখে মনে হচ্ছিল অ্যাবান্ডেন্ট হাউস, মানে ওই যে মুভির হন্টেড হাউস গুলোর মতো দেখতে পুরা। আমরা মানে আমি এরকম বাসা তো আগে কখনো সামনাসামনি দেখিনি, তো আমরা খুব এক্সাইটেড হয়ে ছবি তোলার জন্য আমি বাসাটার সামনে। ও আমি বলে রাখা ভালো, সেদিন ওয়েদারটা কিন্তু অত ঠান্ডা ছিল না, লাইক স্নো পড়ছিল না, মানে মোটামুটি এইখানের ওয়েদার অনুযায়ী গরমই বলতে পারি। রোদ উঠছিল সকালবেলা দুপুরে। তো আমরা গেলাম ওখানে, গিয়ে ছবি টবি তুলতে স্টার্ট করলাম। তো ওখানে বাসার সামনে ভাঙা বেঞ্চ টেঞ্চ দেখছি, মানে দেখে মনে হচ্ছিল এত পুরান যে মানে সব এই টাইমের মধ্যে এখানে কেউ কিছু রিপেয়ার করে নাই, মানে ভেঙে টেঙে গেছে কিছু। তো আমরা তারপর ছবিটা তুললাম। তো আমার বোনকে আমি বাসাটার এক্সাক্ট সামনে একটা ছবি তুলে দিতে যাই, বাসাটার মেইন গেটের সামনে। ওই গেটের পর সামনে একটা জায়গা, মানে গেটটা দিয়ে একটা জায়গা, তারপর বাসাটা। তো ওখানে দেখি ওকে ছবি তুলতে যাওয়ার সময় আমি হঠাৎ করে খেয়াল করি যে ওর এক্সাক্ট পিছনে একটা ক্রস। তো আমি ওকে একটু সরতে বলি, আমি তারপর গিয়ে দেখি ওখানে একটা কবর, পূজা করা এন্ড ক্রস। দেখি আমরা তখন এই স্নো পড়া স্টার্ট করে হঠাৎ করে, এটা আমার কাছে খুবই বিরাট লাগে যে হঠাৎ করে এই ওয়েদারের মধ্যে হঠাৎ করে কিভাবে স্নো পড়লো মানে ওই জায়গাটাতে। তো আমরা বোনকে বলছি এখানে এত বিরাট হঠাৎ করে স্নো পড়ে কেন। বোন বলছে স্নো পড়তেই পারে, এটা আজব কি। আমি বলি না এই টাইমে তারপরেও হঠাৎ করে আজকে তো রোদ উঠছেন। তো বলে যে না এটা কোনো ব্যাপার না, তুমি আচার খবরটা দেখে না আম্মু যাতে আমরা ঠিক করে যে আমরা চলে আসবো, আমরা গাড়িতে উঠে বাসায় চলে আসি। কিন্তু তারপর থেকে যা সমস্যা শুরু হয়, আমরা তারপরে বাসায় চলে আসলাম। তারপরের দিন আমার বোন একা বাসায় ছিল, লাইক সানডে ছিল। তো আমি আব্বুর সাথে একটু বাইরে বের হই, আর আম্মু বাসায় ছিল। তো ও একা বাসায় ছিল, তখন মানে ও আমাকে হঠাৎ করে ফোন দেয়। ফোন দিয়ে বলে কি তুমি কই আছো, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আমি বললাম কেন কিছু বলে, আমি ফোনে বলবো না। তো আমি বাসায় আসলাম, এসে তারপর আমাকে বললো যে তুমি বিলিভ করবা না আমি জানি, বাট আমি কিচেনে গেছিলাম ভাত আনতে। তখন ওখান থেকে মানে লিভিং রুমের বারান্দা থেকে একটা আওয়াজ পাই, কি জানি আল্লাহ আল্লাহ বলে জিকির করছে, একটা হেভি মেল ভয়েস। তো ও খুব ভয় পেয়ে যায়, কিন্তু ওভাবে যে কে না কে, এই জন্য ও মানে কয়েকবার জিজ্ঞেস করে যে কে ওখানে, বাট কে ও মানে তার মতো জিজ্ঞেস করা যায়। তারপর ও ভয় পেয়ে ও আম্মুর বেডরুমে চলে আসে। তারপর আমি ওর কথাটা শুনলাম, শুনে আমি ফ্রেশন আপ হতে গেলাম, বাইরে থেকে আসছি যেহেতু। তো আমি হঠাৎ করে মানে অনেক জোরে দরজা লাগার আওয়াজ পাই।
আমি তো ভয় পেয়ে যাই যে কি হঠাৎ করে কি হলো। তো আমি দৌড়ে আসি, এসে আম্মুর রুমে দেখি ও বসে আছে। তো আমি ওকে জিজ্ঞেস করি যে হঠাৎ করে দরজা লাগালো কেন, মানে লক করে না ঠিক, দরজা ধাম করে লেগে গেছে এরকম আওয়াজ। তুমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি দরজা লাগিয়ে দিলা কেন এত জোরে। তো বললো যে কই দরজা লাগছে, আমি তো এটা টেরি পাই নাই, বাট এত জোরে আওয়াজ আর ও খেয়াল করে না, ইটস লাইক ইম্পসিবল। আমি আবার কিচেনে গেলাম ভাত আনতে, তারপর হঠাৎ করে আবার একই রকম আওয়াজ হয় অনেক জোরে। আমি আবার দৌড়ে আসি ওর রুমে, সবকে জিজ্ঞেস করি, ও একই আনসার দেয়। আমি সাথে যাই, তো আমি রুমে বসে থাকি আম্মু আসা পর্যন্ত। তো তারপর থেকে তো উল্টাপাল্টা কাহিনী শুরু করলে আমি ওর সাথে ঘুমাই, ও ভয় পেত রাতে। একদিন রাতের বেলা মানে ও তারপর থেকে মানে অনেক ভয় পেত, তো আমাকে বলেছে উইন্ডোর সাইডে ও কখনো ঘুমাইতে চায় না। তারপর থেকে বলে ও নাকি উইন্ডোর সাইডে ঘুমালে ও দুঃস্বপ্ন দেখে, ওয়ালের সাইডে ঘুমালে দেখেন। আমাকে সেটা অবাক লাগে, তারপর আমি বলছি আচ্ছা আমি উইন্ডোর সাইডে ঘুমাবো, দেখি কি হয়। আমারও না আগে কোনো নাইটমেয়ার হতো না তেমন একটা, ওয়ালের সাইডে ঘুমালে উইন্ডোর সাইডে ঘুমাই এন্ড আমি উল্টাপাল্টা স্বপ্ন দেখি এন্ড এরকম অনেক বাজে অবস্থা হয়। আম্মু আস্তে আস্তে আজকাল ভয় পায় এন্ড দেন এটা কয়েকদিন আগে আপনাকে মেল করার পরে তারপর আমি মানে আমার বোন, আমি আম্মু আমরা সবাই বাইরে ছিলাম এন্ড আমরা মানে বিকালবেলা আমি আর আমার বোন আম্মুকে পিক করতে গেছি ওয়ার্ক থেকে। আমরা আসছি একটু লেট হয়ে গেছে আসতে, রাত 8-9টা বেজে গেছে। এসে বাসার মধ্যে ঢুকছি, তো আম্মুর বেডরুমে দেখি কি যেন মানে রেড মানে মানুষের পায়ের ছাপ, লাল রঙের না। এখন মানে ব্লাড হবে না, কারণ আম্মু ওটা বসে লাল গুলো ওগুলো হাত দিয়ে ধরে দেখে মানে পাউডার। তা আমরা আপুনিকে আম্মু জিজ্ঞেস করি যে লাল আলতা হতে পারে, কিন্তু আলতা আপনি তো ভিতরে ওর ওয়ার্ডরোব থেকে একটা বক্সের ভিতরে ওর সব চুরির সাথে আলতা ছিল, ওখান থেকে আলতা বের করে দেখে যে আলতা ওরকম যেভাবে রাখছিল ওখানে আছে। তো ওর কিছু একটু ভিড় লাগে। আমার তারপর বাসায় আম্মু অনেক খুঁজে দেখে যে কোথায় লাল পাউডার আছে। লাল পাউডার থাকলে আমাদের পায়ের ছাপ মানে কার পায়ের ছাপ হবে, আমাদের পায়ে, আমাদের সবার পা ক্লিন ছিল। পাউডারটা আম্মুর হাতে যে লাগছে, তারপর আম্মু হাত ক্লিন করার পর অনেকবার মানে সাবান দিয়ে কয়েকবার চলতেছে পাউডারটা যাওয়ার জন্য। তো আম্মু তো ভয় পেয়ে গেছে, আম্মু ভাবছে যে এখানে কে ঢুকবে আমাদের অ্যাপার্টমেন্টে, আর কারোর কাছে চাবিও নেই। হ্যাঁ, আব্বুকে ফোন করে জিজ্ঞেস করে, আব্বু বলে না আব্বু আসে নেই। তো একটু উইয়ার্ড লাগে ওখান থেকে। তারপর থেকে আমার বোন এই রুমটা অ্যাভয়েড করে। তারপর এই উইকে এই মানডেতে আমার বোন রাতের বেলা শুয়েছিল রুমে, আমি মনে হয় অন্যদিকে ছিলাম। তো ও মেবি ঘুমিয়েছিল 7-8টার দিকে, আমি মেবি আম্মুর সাথে অন্যদিকে ছিলাম। হঠাৎ করে ওর মনে হয় ঘুম ভাঙছে। ও বললো যে ওর ঠিক মনে নেই যে ও কি ধরনের স্বপ্ন দেখছে, বাট ওর ঘুম ভাঙছে স্বপ্ন দেখে। দেন ও ঘুম থেকে উঠে দেখে ওর কভারের সামনে কি একটা ফিগার। ও দেখে ও খুব চিল্লাচিল্লি করে, কিন্তু আমরা কেউ শুনি না। তারপর ও রুম থেকে দৌড় দিয়ে বের হয়ে যায়। বের হয়ে গিয়ে তারপর আমাদেরকে বলে যে ওর কি দেখছে, কিন্তু আমরা তারপর দেখি কিছু নাই। তো এগুলো আমাদের কাছে খুব অবাক লাগে। তারপর আমরা ঘুমানোর সময় আমরা ফিল করি যে আমাদের মানে আমরা যে ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুমাই, আমি ফিল করি যে আমার পায়ের উপর কি জানি একটা মানে আরেকটা কিছু একটা উঠে ক্রল করে কিছুক্ষণ চলে যায়। এন্ড দেন রুমের দরজা যদি আমরা মানে খোলা রেখে ঘুমাই, হ্যাঁ, তাহলে ঘুম থেকে উঠে দেখি মানে আম্মু আসে না। ঘুম থেকে রাতের বেলা 2-3টার সময় ঘুম ভাঙলে দেখি দরজাটা লাগানো পুরোপুরি। আবার যদি একদম লাগিয়ে ঘুমাই তাহলে মনে হয় যে মানে হালকা খোলা। এই জিনিসগুলো খুব অবাক লাগে। মানে ওই ইনসিডেন্টের পর থেকে এরকম সব আজব জিনিসপত্র হচ্ছে। আই হ্যাভ নো আইডিয়া এগুলো কেন হচ্ছে। এই ছিল আমার কাহিনী। থ্যাংক ইউ। আর এই মুহূর্তে আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছ থেকে ঘটনা শুনবো। আপনার নামটা আরো একবার বলতে হবে এবং তারপরে আপনার ঘটনাটা শুরু করতে হবে। হাই লিসনার্স, আমি আইএন ভিক্টর কনন। আমি এখন যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো সেটা হচ্ছে গ্রেভিয়ার্ডের ঘটনা। এটা আসলে ঘটেছে 1999 সাল কি 98 সালের দিকে। এটা আমার ছোট মাসির সাথে ঘটেছে ঘটনাটা। আচ্ছা। তো সে ধর্মীয় লাইনে পড়ালেখা করার জন্য সিস্টার লাইনে গেছিল, সিস্টার হওয়ার জন্য। তো মানে মেয়েদের যে ধর্মীয় লাইনে পড়ালেখা ওটাকে বলা হয় কনভেন্ট, যেখানে থাকে পড়ালেখা করে আমাদের কনভেন্ট বলা হয় মেয়েদের জন্য। আর যেটা ছেলেদের জন্য ওটা হচ্ছে সেমিনারি। আচ্ছা। তো ওরকম কোন একটা কনভেন্টে আমার মাসি অ্যাডমিট হয়েছিল যে সিস্টার হওয়ার জন্য। তো সে ভর্তি হওয়ার পরে তার পড়ালেখা খুব চাপ থাকে, সে রাত থেকে পড়ালেখা করে। তো 2-3 দিন পরে সে দেখে যে পাশে ছিল গ্রেভিয়ার্ড, তার পাশে চার্চ। তো গ্রেভিয়ার্ডে মানে সে রাতের বেলা পড়ালেখা করতে দেখে যে একজন সিস্টার, বৃদ্ধা মহিলা সিস্টার, উনি প্রতি রাতে আর কি
সে গ্রেভিয়ার্ডের যে বড় ক্রুজটা থাকে জেসাস ক্রাইস্টের, সেখানে গিয়ে সে প্রে করে। তো এইটা মাসি দেখে মনে করছে অ্যাজ ওয়েল হতেই পারে, রাতের বেলা একটা ভালো একটা পরিবেশ প্রার্থনা করার জন্য, প্রে করার জন্য। তো এটা নর্মাল ভাবে সে আর কোনো চিন্তা ভাবনা না করেই সে নিজের পড়ালেখা মন দিছে। তো আফটার 40 days সে একদিন আসতেছে তার কলেজ থেকে। তো এসে দেখে যে তাদের যে কনভেন্টে একটা অনুষ্ঠানের অ্যারেঞ্জ করা হচ্ছে, কোন এক সিস্টারের 40 হবে। তো সেই পারপাসে তো সে যখন মেন হলরুমে যায়, হলরুমে গিয়ে সে অবাক হয়ে যায়। সেখানে দেখে যে একজন সিস্টারের ছবিতে মালা দিয়ে তাকে মালা দিয়ে রাখা হয়েছে, সে মৃত, সে মারা গেছে। তো সিস্টারটার ছবি দেখে সে অবাক হয়ে যায় এবং সে বলে যে এই মহিলাকে তো আমি প্রতিদিন রাতে দেখি, বা এই সিস্টারকে আমি দেখি প্রতিদিন রাতে সে প্রে করে জিসাস ক্রাইস্টের যে ইয়েটা আছে, বুঝতে আছে ওটার নিচে। এটা সে তার ইনচার্জে গিয়েও বলে যে সিস্টার আমি তো এটা দেখি। তো সিস্টার ওই যে ইনচার্জ ছিল মারা যাওয়ার পর যে হয়েছে, তো সে তাকে বলে, যে মাসিকে বলে যে এটা আসলে ন্যাচারাল জিনিস। আমরা তো জানি যে মানুষের মৃত্যুর পরে 40 দিন পৃথিবীতে তার আত্মা থাকে। এটা আমরা মানি আমাদের খ্রিস্টান কমিউনিটিতে, মুসলিম কমিউনিটিও হয়তো মানে জিনিসটা। তো হয়তো সে তার ভালো কাজের জন্য বা ভালো ফল পাওয়ার জন্য সে হয়তো প্রতিদিন রাতে একটা নির্দিষ্ট সময়ে জিসাস ক্রাইস্টের কাছে প্রে করছে, সে যদি হেভেনে যায়। এটাই হচ্ছে। এবং আপনার মাসি নিশ্চয়ই সেই ঘটনা ঘটার আগে তাকে কখনো দেখেনি বা তাকে চিনতে? হ্যাঁ, রাইট। সে দেখেনি, সে যখন অ্যাডমিশন নিছে তখন থেকে তার আগে 2 দিন আগে সে মারা গেছে। আচ্ছা, কোনো পসিবিলিটি নেই দেখা। ওকে। সো আসলে এরকম একটা অদ্ভুত, এটা খুবই একটা অদ্ভুত ব্যাপার। এবং আসলে যদি জানালা খুলে আপনারাও কেউ এরকম দৃশ্য দেখেন, তাহলে আপনাদেরও ঠিক এরকমই ভয় লাগবে, প্রচন্ড ভয় লাগবে যে অস্বাভাবিক কোনো ঘটনা যদি দেখে ফেলেন হঠাৎ করে, যে এরকম কোনো এক জায়গায় দেখলেন যে বাইরে একজন মহিলা হাঁটাচলা করছে এবং কয়েকদিন পরে কোনো একটা বাসায় দাওয়াত খেতে গিয়ে দেখলেন যে ওই ভদ্র মহিলার ছবি দেখতে দেখতে জানতে পারলেন যে সেই মহিলা আসলে বেঁচে নেই। যাই হোক, আমাদের কাছে SMS পাঠিয়েছেন রজার, এবং রজার আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, এবং তিনি বলেছেন যে ইটস হরিবল, এবং তিনি বলেছেন কিপ ইট আপ। রাজ হাসান আমাদের বংশাল থেকে SMS করেছে। অ্যাকচুয়ালি আমরা সবসময় ভূত এফএম নিয়ে আপনাদের সামনে আসতে চাই, বাট আমি বারবার করে বলছি যে এই শোটা পুরোপুরি আপনাদের শো, কারণ আপনারাই এসে এখানে উপস্থিত হন, আপনারাই ঘটনা শোনান, আপনারাই ঘটনা পাঠান। সো এটা পুরোপুরি আপনাদের ওপরে। আপনারা যদি সবাই মিলে একসাথে মনে করেন যে ঘটনা পাঠাবো না, তাহলে শো চলবে না। আবার আপনারা যদি মনে করেন যে না ঘটনা পাঠাবো, তাহলে শো চলবে। এই ব্যাপারটা এরকম, ইটস টোটালি ইয়োর্স। আর আমার যেটা মনে হয় যে ভূত এফএম এ যদি ভালো হয়, সেটার কৃতিত্ব যেমন আপনাদের। ভূত এফএম এ যদি ঘটনা খারাপ লাগে, সেটার ব্যর্থতা অবশ্য আমার হওয়া উচিত। যাই হোক, আমাকে নিম্মি SMS করেছেন, নিম্মি ইরিন টঙ্গী থেকে SMS করেছেন। আমাকে রবিউল ইসলাম SMS করেছেন মোহাম্মদপুর থেকে, যে আজকের ঘটনাগুলো ভালো লাগছে। আকাশ আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে 2 জন অন্ধকার ঘরে ভূত এফএম শুনছি। আমাদেরকে আবির মোহাম্মদপুর থেকে SMS করেছেন যে ফ্রেন্ডের কাছে বেড হেরে তিনি বট গাছের নিচে ভূত এফএম শুনছেন। ওকে, এবং তিনি বলছেন যে আই এম ফিলিং ভেরি চিলড। ওকে, আমাকে লিয়ানা SMS করেছেন বনশ্রী থেকে, যে আমার SMS পড়েন না কেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই আচ্ছা অসাধারণ বলতে চেয়েছেন নাকি? হ্যাঁ, ওকে। আমাদেরকে এছাড়া মুজাহিদ SMS করেছেন, মুজাহিদ ইসলাম। এছাড়াও হেলেন বনানী থেকে SMS করেছেন। এছাড়াও আরো অনেকেই আমাদের সঙ্গে SMS এ উত্তর দিচ্ছেন, কথা বলছেন, এবং যারা SMS এখনো পাঠাতে চান তারা SMS পাঠাতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। যেমন কথা তেমন কাজ। মাত্র কয়েকটা বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এসছে আবারও, এবং এখন চলে যাব সরাসরি ঘটনায়। আমাদের যে লাস্ট পার্টিসিপেন্ট রয়েছে তার কাছে যাব এবং তিনি তার ঘটনা শোনাবেন। আগে আপনার নামটা বলবেন একটু। জি, আমি বলুন। এসেছি রামপুরা থেকে। নামটা বলেন আরেকবার। আমি সাকিব। আমি এসেছি রামপুরা থেকে। আমি বর্তমানে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে আছি। ওকে। তো আমি আজকে যেই স্টোরিটা মানে আমার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে এসেছি সেটা লাস্ট 31 ঘটে গিয়েছিল। তো আমার ডিপার্টমেন্টে আমরা 6 জন ফ্রেন্ড, আমি, রাফি, প্রীতম, পৃথিবী আর ইথার, আমরা 5 জন ফ্রেন্ড। আমরা প্ল্যান করি যে ওই 31টা আমরা আমাদের এক ফ্রেন্ড রাফি ওর নানির বাড়িতে মানে উদযাপন করব। তো আমরা যে যার প্যারেন্টস থেকে পারমিশন নিয়ে আমরা 31st নাইট উদযাপন করার জন্য নানির বাড়ি যাই। তো প্রথমে বলে রাখি ওর নানির বাড়ির বর্ণনাটা। অনেক বড় একটা বিশাল বড় বাড়ি, 3 তলা বাড়ি। তো বাড়ির সদস্য মাত্র 3 জন। ওর নিচতলায় ওর নানি, ওর খালা এবং ওর একজন খালু থাকে। তো এর আগে শুনেছিলাম ওই বাড়িটা একটু হন্টেড, আরো অনেক ঘটনা নাকি ওই বাড়িতে ঘটে গিয়েছিল। বাট এবার আমি নিজেই এক্সপিরিয়েন্স করেছি সেটা এখানে আমি বলতে এসেছি। তো যখন আমরা ওর নানির বাড়িতে পৌঁছাই, তো ওর নানি আর ওর খালু আমাদেরকে বলেন যে তোমরা কেউ 6 জন মানে 5 জন আলাদা হয়েও না, তোমরা একসাথে থাকো। আর কারো যদি কোনো প্রয়োজনে কেউ আলাদা হতে চাও তাহলে অ্যাটলিস্ট একজনকে সঙ্গে নিয়ে তারপর আলাদা হয়েও। তো ওনার কথা মতো আমরা সেটাই পালন করলাম। তো আমরা উপরে উঠলাম 2 তলায়, 2 তলার ফ্ল্যাটটা। তো 2 তলার ফ্ল্যাটটা অনেক বড়, টোটাল 5টা রুম ওই ফ্ল্যাটটাতে। তো ওই দোতলা ওঠার পর যেটা লক্ষ্য করি যে মানে ওই রুমে ঢোকার সাথে সাথে গা ছমছমে একটা অনুভূতি জাগে। তো রাসেল ভাই একটা জিনিস কি মানে একটা রুমে যদি কেউ একা বসে থাকে, পাশে যদি কেউ হাঁটাহাঁটি করে বা পিছনে কেউ যদি এসে দাঁড়ায়, তাহলে একটা অনুভূতি হয়। তো ওর সেই নানুর বাড়ির সেই 2 তলার সেই ফ্ল্যাটটাতে এরকম রুমে একা থাকলে এরকম মনে হয় যে পাশে কেউ হাঁটাচলা করছে, বাট আশেপাশে তাকালে কাউকে আর দেখা যায় না। তো ঠিক সিমিলার এই ধরনের একটা অনুভূতি ওখানে হয়েছিল, যেটা আমার হয়েছিল। আমি যখন প্রথম ঢুকি রুমে ঢুকে ব্যাগ, আমার ক্যামেরার ব্যাগ, ল্যাপটপ এগুলো যখন রাখি, তখন মানে আমার মনে হচ্ছিল যে আশেপাশে বুঝি কেউ হাঁটছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না। আর আমার ফ্রেন্ডসরা তখন নিচে ছিল। তো যাই হোক, আমরা রাতের বেলা যখন ডিনার সেরে আমরা 5 জন ফ্রেন্ড উপরে উঠি 2 তলায়। তো উঠে আমরা প্ল্যান করি যে আমরা ছাদে গান শুনবো আর ছাদে সবাই মিলে গল্প গুজব করবো, আড্ডা দেবো। তো বরাবরই আমরা সবাই সাউন্ড বক্স, তারপর ল্যাপটপ এগুলো নিয়ে আমরা ছাদে উঠে যাই আর খাবার দাবার নিয়ে ছাদে উঠি। আমরা খাবো, সারা রাত গল্প করবো। তো ছাদে ওঠার পর যেটা হয়, তো আমাদের মানে 5 জন ফ্রেন্ডের মধ্যে একজন ফ্রেন্ড, ওর নাম ইথার। তো ওর বাবা মা আসলে ঢাকায় থাকে না, ও ঢাকায় একা থাকে মেসে। তো ওর বাবা মার কাছ থেকে পারমিশন নিয়ে আসেনি। তো যার কারণে মানে মিথ্যা কথা বলেছে, ও বলেছে যে ও বাসায় থাকবে এরকম কিছু। তো ওর বাবা ওকে রাতে ফোন দেয়, তখন ও আসলে 12টা বাজেনি। তো ফোন দিয়ে বলে যে তুমি কোথায়? তখন ও বলে যে আব্বু আমি বাসায়। তো বলে আচ্ছা তুমি যেহেতু বাসায়, তাহলে তুমি আমাকে স্কাইপিতে ভিডিও কল দাও। তো ও তো ছাদে আমাদের সাথে, আমরা সবাই ছাদে। তো বলে যে ভিডিও কল দিতে বলছে। তো আমাদেরকে সেটাও জানায় যে আব্বু তো আমাকে বলতেছে ভিডিও কল দিতে স্কাইপিতে, এখন আমি কি করব? তখন আমি ওকে বলি ঠিক আছে তুমি 2 তলায় চলে যাও, 2 তলায় গিয়ে একটা খাটে বসে দেয়ালের সাথে হেলান দিয়ে তুমি তোমার আব্বুকে স্কাইপি কল দাও, যেন তোমার আব্বু দেখে তুমি বাসায় আছো, এরকম কিছু একটা। তো বলে আমার একা একা যেতে ভয় করে, আর ওই বাসাটাও কেমন জানি ভয়ানক। তো ওর সাথে আমরা পাঠাই হচ্ছে প্রীতমকে। তো প্রীতম আর ও নিচে যায়। তো ওরা নিচে যাওয়ার ঠিক 1-1.5 মিনিট পর প্রীতম উঠে আসে। আমরা আর প্রীতমকে কোনো প্রশ্ন করি না, আমরা গান শুনি আর ফ্রেন্ডসদের সাথে গল্প করি, ফোন করি বিভিন্ন ফ্রেন্ডসদের। তো এরকম প্রায় অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর, প্রায় 40 মিনিট, সেই যে ইথারের কথা বললাম যে ওর বাবার সাথে কথা বলতে গিয়েছিল, ও আর ফিরে না। তো অলমোস্ট 12টা বেজে গিয়েছে। তো আমি চিন্তা করছি যে আমরা সব ফ্রেন্ড একসাথে এসেছি 31st উদযাপন করার জন্য, কিন্তু একজন এখন নাই, ও নিচে যাই, ওকে ডেকে নিয়ে আসি এরকম কিছু, বা ও কি করছে ওটা দেখার জন্য। তো আমি যাই একা একা। তো আমি গিয়ে যেটা দেখি সেটা হচ্ছে ও একটা সোফার মধ্যে একা একা বসে আছে, মানে মাথা নিচু করে, কোনো কথা বলছে না। আমাকে দেখেও মানে না দেখার ভান, এরকম একটা ব্যাপার। তো আমি ওর সামনে গিয়ে দাঁড়াই। তো ওকে বলি যে ইথার তুমি কি একা একা এখানে বসে আছো, আসো, তোমার আব্বুর সাথে কথা শেষ। ও কোনো কথা বলে না। তো ওকে নিয়ে আমি উপরে উঠে চলে আসি, ওর হাত ধরে টান দিই যে আসো চলো। তো উপরে যাই, আমরা সবাই মোটামুটি আনন্দ করি, কিন্তু
যেটা দেখা যায় ও সবসময় এক কোণে একা একা বসে থাকে আর অন্য মনস্ক একটা ভাব ওর ভেতরে, মানে কোনো আনন্দ বা এরকম কোনো এনভায়রনমেন্ট ওর ভেতরে দেখাই যায় না। তো এটা দেখে আমরা তখন অবাক হইনি বা এতদিকে আমরা লক্ষ্য করিনি। তো মোটামুটি যখন রাত 2টা 2:30 বেজে গিয়েছে, তখন আমি চিন্তা করি যে এবার আমাদের মানে ঘরে যাওয়া দরকার, ঘুমানো দরকার, কারণ সকাল সকাল আবার বাসায় ফিরতে হবে। তো সেটা চিন্তা করে আমরা নিচে নেমে যাই দোতলার সেই ফ্ল্যাটটাতে। তো নিচে নামার পরে যেটা হয় সেটা হচ্ছে আমরা এখন ঘুমাতে যাব। তো চিন্তা করি যে এক খাটে তো আমাদের 5 জনের জায়গা হবে না। তো চিন্তা করছি যে আমি আর রাফি আমরা হচ্ছে দক্ষিণ সাইডের একটা রুম আছে, ওই রুমটাতে আমরা শুবো। আর তার পাশে একটা রুম আছে যেটা অন্ধকার থাকে সবসময়, লাইট জ্বালানো থাকে না, বা ওই রুমটা সবসময় অফ থাকে, ওই রুমে কেউ থাকে না, ওই রুমে আর কেউ শোয়নি। তো ড্রয়িং রুমের সাথে আরো 2টি রুম আছে। তো ওই 2টি রুমের মধ্যে ওই ইথার, পৃথিবী আর প্রীতমকে পাঠানো হয়। তো পৃথিবী আর প্রীতম অলমোস্ট ঘুমিয়ে যায়, আমি আর রাফি গল্প করতে করতে থাকি, আর ইথার ওদের সাথেই থাকে, ওদের রুমে ওদের সাথে ওই প্রীতম আর পৃথিবীর সাথে গিয়ে ঘুমায়। তো আমি আর রাফি গল্প করতে করতে এক পর্যায়ে আমি দেখি যে মানে আমার কেন জানি মনে হয় যে রুমের পিছনে একটা দরজা আছে দক্ষিণ দিকে, দরজাটার পরই করিডোর, আর করিডোরে 2টা বাথরুম, একটা ওয়াশরুম আর একটা টয়লেট। তো আমার কেন জানি মনে হয় যে দরজার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। তো এরকম মনে হওয়ার পর আমি একটু উঠে দরজার দিকে তাকাই। তো তাকানোর পর মনে হচ্ছে যে কে যেন দরজার সামনে থেকে সরে গিয়েছে। বাট আমি এরকম কোনো ছায়া দেখিনি কিংবা কোনো মূর্তি দেখিনি, বাট আমি একটা ওড়না দেখতে পেয়েছি। মানে একটা দরজার সামনে থেকে একটা মানুষ সরে গেলে সাধারণত মানে একটা ওড়না দেখা যায়, এরকম কেউ যদি ওড়না পরে সরে যায়, গায়ে ওড়না থাকে, সেরকম একটা দেখেছি। তো দেখার পর আমি আসলে অ্যাকচুয়ালি আমি ভয় পেয়ে যাই। তখন আর কাউকে আমি কিছু বলি না, আর রাফিকেও আমি এটা শেয়ার করি না, আমি তখন চোখ বন্ধ করে ফেলি। তো ঠিক উইদিন 1 মিনিট ইথার আসে আমার কাছে। সে এসে বলে কি যে মানে এই প্রথম ওকে আমি কথা বলতে দেখি, এর আগে ও চুপচাপ। তো ও আমাকে বলে যে আমরা 31st এখানে এসেছি সবাই সেলিব্রেট করতে, তোমরা কেন ঘুমাচ্ছ, চলো আমরা সবাই মজা করি। আমি বলি মজা যা করার সেটা তো ছাদে করেছি, এখন ঘুমাবো। তো বলে না, আমি কাউকে ঘুমাইতে দেবো না, আমি সবাইকে ডিস্টার্ব করবো এখন। তো আমি রাফিকে বলি এ তো ঘুমাইতে দিবে না, চল আমরা আবার গল্প করি, এ ঘুমাইতে দিবে না সারা রাত। তো আমরা উঠে যাই। তো পৃথিবী আর প্রীতম অলমোস্ট ওরা ঘুমিয়ে গিয়েছে। তো ও গিয়ে পৃথিবী আর প্রীতমকে অনেক ডিস্টার্ব করা শুরু করে, আর ওর ভেতরে একটু চাঞ্চল্য ভাব দেখা যায়, মানে অস্বাভাবিক আচরণ। ও এদিক ওদিক দৌড়াদৌড়ি। তো হঠাৎ করে ও কোত্থেকে যেন একটা বড় 800 ml অ্যারোসলের ক্যান নিয়ে আসে। তো ওইটা পুরাটা শেষ করে ফেলে ও, সবার গায়ে মেরে, সবার শরীরে মেরে, হাত পায়ে মেরে। তো ঘরে এত অ্যারোসল আমরা শ্বাস নিতে পারছিলাম না, কিন্তু ওর কিছু হচ্ছিল না। তো এক পর্যায়ে মানে আমাদের মানে যে 2জন ঘুমিয়েছিল, প্রীতম উঠে দাঁড়ালে ইথার দৌড় দিয়ে পালিয়ে যায় ওখান থেকে। তো আরেকটা রুমের কথা বলেছিলাম যে রুমটা অন্ধকার থাকে সবসময়, ওই রুমে গিয়ে ইথার দরজা লাগিয়ে দেয়। তো দরজা লাগিয়ে দেওয়ার পর আমরা গিয়ে দরজা অনেকক্ষণ ধাক্কাই, ও খুলে না। 2 মিনিট পর যখন দরজা খুলে তখন দেখি ও স্বাভাবিক দাঁড়িয়ে আছে, হাসছে। কিন্তু তখন আমাদের আমরা বুঝতে পারছি যে উনি অনেক অস্বাভাবিক কাজ করেছিলেন। পরে যে জিজ্ঞেস করেছিলেন যে আসলে কি হয়েছিল, সেই ঘটনাটা আমরা শুনি। আচ্ছা, তো পরে যখন ওকে মানে জিজ্ঞেস করি আমরা যে সমস্যা কেউ এমন করেছিল কেন, তো তখন ও বলে যে ও যখন ঘরে একা ছিল তখন ও বাথরুমে কল ছাড়ার আওয়াজ পায়। তো কল ছাড়ার আওয়াজ পেলে ও যখন বাথরুমে ঢুকে তখন দেখে যে মেঝেও পরিষ্কার, বাট কলও ছাড়া নেই। কিন্তু পেছন থেকে ওকে কে যেন 2 হাত দিয়ে ধাক্কা দিলেও বাথরুমের ভেতর গিয়ে পড়ে যায়। আর এরপর থেকে ওর মানে অস্বাভাবিক আচরণ শুরু হয়। তার মানে মূল ঘটনাটা বাথরুমে ঘটেছিল, এবং তারপর থেকে যখন সে বেরিয়ে আসে এবং সে যখন একা ছিল, তারপর এরকম অস্বাভাবিক কিছু আচরণ করে। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বেশ কিছু SMS পেয়েছি, সেই SMS গুলো আমরা পড়ে ফেলতে চাই। আমাদেরকে রিন্টু অ্যান্ড শুভ্র রাজশাহী থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন অনেকদিন পর আমরা 2 ভাই একসাথে SMS করলাম, এবং একসাথে তারা ভূত FM শুনছেন। আমিন উত্তরা থেকে SMS করেছেন, তিনি বলছেন রাসেল ভাই 2 মান্থ হলো আমরা মেসেজ SMS করি, আপনি পান কিনা জানি না। আমি যে মুহূর্তে পেয়েছি সেই মুহূর্তে তাদের SMS পড়ে ফেলেছি। ডেভিড আমাকে SMS করে বলছেন যে রাসেল ভাই আমার কেন যেন মনে হয় যে আপনি একজন লিসনারের SMS একবারই পড়েন একটা এপিসোডে, সেকেন্ড বার পড়েন না। অনেকের SMS হয়তো প্রথম থেকে পাঠাচ্ছেন, এখনো পর্যন্ত পড়তে পারিনি, এরকমও হতে পারে। সো এখানে আসলে আমার কিছু করার নেই, আমি শুধু সরি বলতে পারি। আনাস আমাকে SMS করেছেন, ভূত এফএমের প্রশংসা করেছেন। আনু নিশান চিটাগাং থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন কতগুলো SMS দিলাম, কি পড়লা না, এই তো পড়ে ফেললাম আপনার SMS। সবুজ এবং তুহিন SMS করেছেন, এবং তিনি মানিকগঞ্জ গ্রাম থেকে মানিকগঞ্জ গ্রাম
টিল্লি এবং তিনি SMS করেছেন সেইখান থেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের SMS করেছেন ডক্টর রাসেল, আজিজ সুপার মার্কেট এবং ভূতের বিল্ডিং, তার ওটার নাম তিনি বলছেন আর কি। তিনি বলছেন সেখানে 9th ফ্লোরে শুয়ে জানালা খুলে তিনি আমাদের শুনছেন। আব্দুর রাজ্জাক রায়ের বাজার থেকে লিখেছেন যে ভূত FM যদি ভূতেরা সরাসরি এসে প্রোগ্রাম করে বলতো তারা কি কর্মকাণ্ড কারখানা করে তাহলে আরো অনেক বেশি ভালো হতো। ওকে, সেই সুযোগটা নাই, তবে কোনো ভূত যদি আমাদের ইমেল পাঠিয়ে দেন তাহলে হয়তো সেই সুযোগ হতে পারে। তানজির আমাদের SMS করেছেন, তানজির, সুমাইয়া এবং ইসরাত মোহাম্মদপুর থেকে, যে আমি গত প্রোগ্রামে 4-5টা SMS করেছিলাম বাট আপনি পড়েননি। ওকে, আজকে পড়েন প্লিজ, আমি আপনার SMS পড়ে ফেলেছি। লাস্টে বাথরুমে যারা যাবেন শো শেষ করার পরে তাদের জন্য একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমি পড়ে ফেলতে চাই এবং সেই ঘটনাটা আমি যেহেতু হাতেও সময় তেমন নেই আমি পড়ে ফেলি। এটাই শেষ ঘটনা, আশা করছি আপনারা সবাই শুনবেন এবং ভালো লাগবে। আমাদের লিখছেন নুরুল ইসলাম সুজন এবং এটা নুরুল ইসলাম সুজনের ঘটনা, তিনি আজকে এখানে উপস্থিত নেই, গাজীপুর পুবাইল থেকে লিখেছেন। সেদিন ছিল স্যাটারডে এবং খুব গরম পড়েছিল। কোনো একটি কারণে মায়ের সাথে আমার খুব ঝগড়া হয় এবং আমি তার সাথে খুব খারাপ ব্যবহার করি। আমি একাই ঘুমাই। প্রতিদিনের মতো রাত 11টার দিকে ঘুমাতে যাই এবং যথারীতি ঘুমিয়ে পড়ি। খুব রাত হবার পরে শুরু হয় ঘটনাটি। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারি যে ফ্যান অফ, বাট আমি ঘুমানোর আগে ফ্যান অন করে ঘুমিয়েছিলাম। আমি বিছানা থেকে নেমে ফ্যান অন করি এবং আবারও ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পর আবারও গরমের জন্য আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি যে ফ্যান অফ। আমার খুব রাগ হয়। আমি মনে করেছি যে মা কিংবা বাবা হয়তো এসে ফ্যান অফ করে যাচ্ছেন। আমি কিছু না বলে ফ্যান অন করে আবারও ঘুমাই। বাট থার্ড টাইম ঘুম ভাঙার পর আমি আবারও দেখি ফ্যান অফ। এবার আমি সহ্য করতে না পেরে সরাসরি মা বাবার রুমে গিয়ে চিল্লাচিল্লি শুরু করে দিই। বাট তারা আমাকে অ্যান্সার করে তারা কেউ ফ্যান অফ করেনি। আমি আবার ফ্যান অন করে শুয়ে পড়ি, বাট এবার আমার ঘুম আসে না। আমি বারবার ভাবতে থাকি যে তারা কি আমার সাথে ফাজলামি করছে নাকি অন্য কিছু। 30 মিনিটস পর আমি যেটা হয় সেটা হচ্ছে টয়লেটে যাবার জন্য বিছানা থেকে উঠি। টয়লেটটা ছিল আমার মা বাবার রুমের মাঝে। আমি বিছানা থেকে টয়লেটের কাছে আসতেই দেখি যে বাবা ঢুকলেন এবং আমি পাশে একটা চেয়ারে বসে ওয়েট করতে থাকি। বাট 20 মিনিটস হবার পরও বাবা যখন বের হলেন না, আমি তখন ঘড়ির দিকে তাকাই এবং দেখি যে 2:47 বাজে তখন ঘড়ির কাঁটায় ঠিক এবং কিছুক্ষণ পরে টয়লেট থেকে পানির সাউন্ড আসতে থাকে। মনে হলো বাবা গোসল করছে। আমি এটা ভেবে আমি এটা ভাবি যে গরমের জন্য হয়তো তিনি গোসল করছেন। আমি আরো কিছুক্ষণ ওয়েট করি, বাট আরো 30 মিনিট যাবার পরও বাবা বের হলেন না। এবার আমি উঠে টয়লেটের দরজা নক করি, বাট দরজাটা খোলা ছিল, তাই আধা হাত ফাঁকা হয়েছিল এবং নিচের দিকে তাকিয়ে দেখি যে কোনো ভেজা কিছু নেই এবং টয়লেটের লাইট অন ছিল, তাই দেখা যাচ্ছিল। বাট গোসল করলে ফ্লোরটা ভেজা থাকার কথা। আমি তখন বালতির মধ্যে পানি নড়ার শব্দ পাই। আমি অবাক হই। এবার আরো জোরে ধাক্কা দিই। পুরো দরজা ফাঁকা হবার পর আমি আরো অবাক হয়ে যাই। দেখি একটি বাচ্চা বালতির মধ্যে বসে গোসল করছে, বাট বাবা সেখানে নেই। বাচ্চাটি ছিল খুব সাদা, বাট তার চোখগুলো ছিল রক্তের মতো লাল। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি অনেক চেষ্টা করছিলাম চিৎকার করার এবং সরে যাবার, বাট আমি যেন পুরো অকেজো হয়ে গেছি আর পুতুলের মতো দাঁড়িয়ে আছি, সব দেখছি। তারপর বাচ্চাটি বালতি থেকে লাফ দিয়ে এসে আমার গালে জোরে থাপ্পড় মারে। তারপরে আর কিছু মনে নেই। সকালে জ্ঞান ফেরার পরে আমি আমার বিছানায় নিজেকে আবিষ্কার করি এবং আমার পাশে আমার মা বাবা, এবং আমার গাল লাল ফুলে ছিল আর খুব জ্বর ছিল। গালে কোনো আঙুলের ছাপ ছিল না, কেন তা আমি জানি না। আমাকে তারা সাথে সাথে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। আমি সব বলার পরে তারা কেউ বিশ্বাস করতে চায় না। তারা ধরে নেয় আমি হয়তো ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম। আমি কিছুটা সুস্থ হবার পর মাকে সাথে নিয়ে মসজিদের হুজুরের কাছে যাই। বাবা অফিসে ছিলেন সেই সময়।
মা বাইরে দাঁড়িয়েছিলেন, আমি মসজিদের ভেতরে গেলাম এবং হুজুর কে সব বলার পর তিনি বললেন যে সেদিন হয়তো এরকম হতে পারে যে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিলাম এবং সেই সময় সেটা আমাদের মানে তিনি বলছেন যে তোমার মায়ের সাথে যখন তুমি খারাপ বিহেভ করছো তখন হয়তো কোনো জিন তা দেখে এবং জিনটা ভালো প্রকৃতির ছিল বলে সে তোমাকে শাস্তি দিয়েছে, এরকম একটা ঘটনা ঘটতে পারে। ঘটনাটা এরকমই ঘটেছে হয়তো, কিন্তু আমি আপনাদের যে জন্য শোনালাম যে আজকে যদি হঠাৎ করে বাথরুমে গিয়ে এরকম আবিষ্কার করে আমি এরকম উদ্ভট কোনো দৃশ্য, এরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এটা আমি ভাবতেও পারি না আসলে। যে বাথরুমের দরজা খুলে আপনি দেখবেন যে একটা বাচ্চা সে আবার বালতির মধ্যে বসে বসে গোসল করছে বা এরকম কিছু একটা, মানে এরকম কোনো কিছু যদি, মানে আমি খুব অবাক হলাম যে আমাদেরকে এই ইমেলটা করেছেন নুরুল ইসলাম সুজন, তিনি আবার সেটা তাকিয়ে দেখেছেন, তারপরে চর খাওয়ার পরে পড়ে গেছেন। মানে জাস্ট বাথরুমের দরজা খুলে এই দৃশ্য দেখার পরে তার ফিট হয়ে পড়ে যাওয়া উচিত ছিল। এনিওয়েজ, আজকে হাতে সময় নেই। আজকে অনেকে এসএমএস পাঠিয়েছেন, অনেকের এসএমএস পড়া গেল না, আমি সেজন্য অনেক 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 সরি যে আপনাদের অনেকের এসএমএস পড়ি। শুধু নামগুলো পড়ে দিচ্ছি কিছু কিছু। আমাকে মঞ্জু আগ্রাবাদ থেকে এসএমএস করছেন, রুবেল জেবা আমাদের এসএমএস করছেন ময়মনসিং থেকে, এছাড়া আমাদের খায়রুল পাটুয়াটুলি থেকে এসএমএস করেছেন, আমাদেরকে নম্রতা এসএমএস করেছেন, মডেল শ্রাবণ আমাদেরকে আজিমপুর থেকে এসএমএস করেছেন, ইমরান ইরানি আমাদের নোয়াপাড়া থেকে এসএমএস করেছেন, বাবু আমাদের এসএমএস করেছেন আমাদের শরীফ হাসান এসএমএস করেছেন, পাগল ভূত এসএমএস করেছেন, নিম্মি, নিশান, তাইফ, শরীফ, ইন্দ্রাণী সহ আরো অনেকে। সো অনেকের এসএমএস পড়তে পারলাম না এবং আমি চাইবো যে আগামী সপ্তাহে যেন অনেকেই এরকম আমাদের এখানে মানে এসএমএস তো করবেনই, সেই সাথে আমি অবশ্যই চাইবো যে ইমেলে আপনাদের ঘটনাগুলো পাঠান, সাউন্ড ফাইল পাঠান। যারা আসতে চান তারা তো অবশ্যই ইউ আর মোস্ট ওয়েলকাম। সো যারা আসতে চান তারাও আমাদেরকে জানান যে কারা আসতে চান। তো আবারও আগামী সপ্তাহে ভূত এফএম নিয়ে নতুন অতিথিদের নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি আগেই বলেছিলাম যে আজকের শোটা কতখানি লম্বা করতে পারবো আমি জানি না, কারণ আজকে দুজন গেস্ট নেই। তারপরেও অনেকেই অনেক সুন্দর সুন্দর ঘটনা আপনাদের উপহার দিয়েছেন, ভালোই লাগলো আপনাদের সাথে এতটা সময় কাটিয়ে। আগামী সপ্তাহে আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মোস্ট ইম্পর্টেন্ট